চলো শুরু করা যাক। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এখন ওয়াল্টার নামে একটা ছেলে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর নিজের বন্ধুবান্ধব হারাইছে। এখন যুদ্ধ শেষ, কী করবে? তো কাজ খুঁজতেছে। কাজ খুঁজতে খুঁজতে কাজ আর পায় না, খুঁজেই যাচ্ছে। দেখলো পেপারের মধ্যে কি গ্রাহাম কর্পোরেশন নামে এক জায়গায় ছেলে নিচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে। এখন ওর না স্ট্যাটিস্টিক্স পড়ছে না কিছু, মানে ওর কোনো বুঝলোই না এই কাজটার মানে কি না কি। সে ভাবলো দেখ এমনি তো হাতে কাজ নাই, অমনিতেও নাই, অ্যাপ্লাই করে দেখি কী হয়। ঠিক না ঠিক ও ওই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করে দিল। ও স্ট্যাটিস্টিকের সব বুঝতো না যে স্ট্যাটিস্টিক্স দিয়ে কী হবে না হবে। ভাবলো ঠিক আছে অ্যাপ্লাই করে দিই, আর তো হারানোর কিছু নাই, এমনি তো সব জায়গায় রিজেক্ট হচ্ছি, তার থেকে ভালো অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করলো, তারপরে ক্যানভা ওই জায়গায় ও সিলেকশনও হয়ে গেল। তো ও তো খুব খুশি, বাহ এই কোন আমি পেপারে পড়লাম স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি সিকিউরিটি কী থাক, কাজটা তো পেয়ে গেলাম। এখন ও জয়েন করলো, যেই জায়গাটায় জয়েন করলো সেটার নাম গ্রাহাম কর্পোরেশন। তো গ্রাহাম কর্পোরেশনে জয়েন করলো, কইরা ওর প্রশ্ন দেখেন আপনাদের পেপারে কি কি দিছিলেন, কাজের ডিটেলস কি, আমি কিন্তু এগুলো কিচ্ছুই জানি না। আপনি গ্রাহাম নাম আপনার, আপনি প্লিজ একটু ভাঙ্গায় বলবেন যে আপনার এখানে কি কাজ করা হয় না হয়। শুনছিলাম স্টকের রিলেটেড কাজ, কিন্তু আমি ব্যাপারটা বুঝলাম না আপনারা কি করেন না করেন। ও বললো বাহ আমরা তো এইরকম ছেলেই চাইছিলাম, কারণ আগের থেকে নলেজ থাকলে আবার একটু সমস্যা হয় সেগুলোকে নিভাইতে। চলো আমি তোমাকে প্রথম থেকে বুঝাই আমাদের কোম্পানি কি করে না করে। ঠিক আছে, আমি শুনছিলাম স্টকের রিলেটেড না, তো এটার কাজটা কি আপনারা? চলো আমি তোমাকে প্রথম থেকে বুঝাই কাজটা কি আমাদের। প্রথম কাজ হচ্ছিল তুমি একজন সিকিউরিটি অ্যানালিস্ট। তোমার ওই ফ্যাটিস্টিক্স ওইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আমাদের সেইভাবে এখনও নামকরণ হয় নাই, কিন্তু তোমার মেন কাজ হচ্ছিল তুমি সিকিউরিটি অ্যানালিসিস করবা। ওয়াল্টার কাকা জিজ্ঞাসা করলো সিকিউরিটি অ্যানালিসিস করবোটা কীভাবে, মানে বুঝলাম, আর সিকিউরিটি অ্যানালিসিস করবোটা কীভাবে। গ্রাহাম কাকা বললো একে তো একদম শুরুর থেকে সব কিছু বোঝানো লাগবে, চল তোকে প্রথম দিন ধীরে ধীরে বুঝাই। তোর প্রথম কাজ হবে ফ্যাক্টগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। ওয়াল্টার কাকা জিজ্ঞাসা করলো কিসের ফ্যাক্ট, কোন ফ্যাক্ট? এখন দেখ একটা অ্যানুয়াল রিপোর্ট মোটামুটি 100-150 পৃষ্ঠার হয়। সেই অ্যানুয়াল রিপোর্টে ইনকাম স্টেটমেন্ট থাকে, ব্যালেন্স শিট থাকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে, সেগুলো কালেকশন করা, সেগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা তোর কাজ হবে। কি খালি অ্যানুয়াল রিপোর্টই, আর কিচ্ছু না? না, আরও হাজারো ইকোনমিক্সের ডকুমেন্ট আছে, কিন্তু মেন কাজ হবে ডকুমেন্টগুলো পড়তে থাকা, তারপরে তার মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। ওকে আমি বুঝলাম যে ফ্যাক্টগুলোকে আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব, কিন্তু এগুলা দিয়ে হবেটা কি, কোন কাজে আসবে এই ফ্যাক্টগুলা? খুব সুন্দর প্রশ্ন, খুব জানার ইচ্ছা তোর, সাইফল। তুই যে এই ফ্যাক্টগুলো কালেক্ট করলি সেগুলোর দ্বারা আমরা কনক্লুশন ডিরাইভ করব যে এই স্টকটা এই রেটে কেনা উচিত কি উচিত না। যেমন ধর তুই কোনো একটা কোম্পানি যার বেচা কিনি করে 4,000 কোটি টাকা, সেই কোম্পানির কামাই বছর শেষে 40 কোটি টাকা। এইরকম ফ্যাক্ট, তার কামাই কত, তার বেচা কিনি কত, তার কাছে সম্পত্তি কত আছে, তার অন্যান্য ডিস্ট্রিবিউটারের সাথে ডিলিংস কীরকম, তার লেবারদের সাথে ডিলিংস কীরকম, এই ডিটেলসগুলো তুই কালেকশন করবি, আর এমনভাবে কালেকশন করবি যার দ্বারা কনক্লুশন ডিরাইভ করা যায় একটা সিকিউরিটি প্রাইস। তারপর আমরা যাতে বুঝতে পারি ওই প্রাইসটা দেখা সেটা কেনা যাবে না সেটাকে রিজেক্ট করে আমরা অন্য সিকিউরিটিতে যাব। এই কাজটা বাইর করা একটা সিকিউরিটি অ্যানালিসিসের মেন অবজেক্টিভ, বুঝলি? প্রথমে ফ্যাক্টগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। বাহ কাজটা তো ইন্টারেস্টিং লাগতেছে, খালি এই দুইটাই কাজ, কিন্তু এই দুইটা কাজ আমি করব কিভাবে? মানে বুঝলাম ফ্যাক্ট কালেকশন করা, সেটাকে সুন্দরভাবে ডিরাইভ করা, কিন্তু এই ফ্যাক্টগুলো আমি পাবো কই, আমি করব কিভাবে? বাহ তুই তো খুব ভালো প্রশ্ন করিস ওয়াল্টার, চল আমি তোকে দেখাই কীভাবে ফ্যাক্টগুলো তুই কালেক্ট করবি। ধর তুই যুদ্ধে গেলি, এখন যুদ্ধে যদি তুই তরোয়াল নিয়ে যাইস আর সামনের জন যদি তীর ধনুক নিয়ে যায়, চুপ করে লুকায় থাকায় তোকে তীর ধনুক মাইরা দিবে, তুই মরে যাবি। হ্যাঁ এই কথাটা তো ঠিক, তীর ধনুক মারলে আমি মরেই যাব, বাঁচার কোনো চান্স নেই। তেমনি ধর এই যে স্টক কেনা বেচা বা বন্ড কেনা বেচা, সেইটার জন্য তোর কতগুলা অস্ত্র লাগবে, তোর কতগুলা ইকুইপমেন্ট লাগবে, তোর কতগুলা যন্ত্রপাতি লাগবে যাতে বাজারের সাথে লড়তে পারিস। বাহ
আপনি তো খুব ভালো বুঝান। তো এই যন্ত্রগুলা কী কী? প্রথমে তোর বোঝা লাগবে যে একটা কোম্পানি, ধর কথার কথা, একটা সুগার কোম্পানি একটা সিমেন্ট কোম্পানিকে কিনলো। এখন কিনলে টাকা দিবে, এখন টাকা ও ব্যাংকের থেকে নিতে পারে বা অন্যান্য লোন নিতে পারে। তো এই যে লোন নিয়ে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনলো, সেটাতে তার পলিসিটা কিভাবে চেঞ্জ হবে, তার ব্যালেন্স শিট কিভাবে চেঞ্জ হবে, তার স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হবে, এগুলো তোর জানা লাগবে। এগুলো জানতে গেলে তোর একটা সিকিউরিটির ফর্ম কি সেটা তোর বোঝা লাগবে। একটা সিকিউরিটি প্রাইজের মধ্যে কি কি ডিটেলস আছে সেগুলো তোর বোঝা লাগবে। বুঝলি? বুঝলাম না, একটু ডিটেলসে আপনি যদি বলেন। দেখ, তুই কোনো দেশে গেলি, ভাব তোকে আমি জাপানে পাঠাইলাম। এখন 2020-25 মতো তো আমাদের কাছে গুগল ট্রান্সলেট নাই। তুই জাপানে গেলি, এখন জাপানে তুই ভাষা জানিস না, তুই কিভাবে ওই দেশে সার্ভাইভ করবি? তুই জানিস ইংলিশ, আর জাপানের লোকরা ইংলিশ জানে না। কিভাবে? তোর একটু না একটু কথা চালানোর জন্য তোর ওই দেশের ভাষাটা শেখা লাগবে। হ্যাঁ, একদম সত্যি। তেমনি এই সিকিউরিটি হোক, কর্পোরেট হোক, তোর এগুলা বোঝার জন্য তাদের যে ব্যবসার ভাষা, তোর অ্যাকাউন্টিং জানা লাগবে। ব্যালেন্স শিট কাকে বলে, ইনকাম স্টেটমেন্ট কীভাবে ডেরাইভ হয়, আর্নিংস পার শেয়ার কী, ডেপ্রিসিয়েশন কী, নেট ইনকাম অপারেটিং ইনকামের মধ্যে তফাৎ কী, ক্যাশ ফ্লো কী, এই জিনিসগুলো তোর জানা লাগবে। সেইটা জানলে তুই বুঝতে পারবি একটা সিকিউরিটি কি আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু। বুঝলি? বুঝলাম। তার মানে আমার অ্যাকাউন্টিং জানা লাগবে আর সিকিউরিটির ফর্ম জানা লাগবে। ফর্মটা আর একটু ডিটেলসে বলবেন? একদম। ফর্ম বলতে, ধর মাঝে মাঝে শুনিস না যে অপশন ট্রেডিং হচ্ছে, এই অপশন ট্রেডিংয়ের মানে কি? কারেন্সি ট্রেডিং হচ্ছে, এই কারেন্সি ট্রেডিংয়ের মানে কি? স্টকটা ওভার ভ্যালু, এই ওভার ভ্যালু শব্দটার মানে কি? কীভাবে ডিটারমাইন হয়? এই ইকুইপমেন্টগুলো তোর লাগবে। আরও কিছু লাগবে? খালি এই 2টা করলেই হবে? না রে বাবা, আরও অনেক কিছু লাগবে। ধর, কয়েকটা বেসিক ক্যারেক্টারিস্টিক থাকে। তুই ছোটোবেলার থেকে বিশ্বযুদ্ধ দেখছিস। অনেক কারণে প্রথম বিশ্বযুদ্ধে কয়েকজন হাসছিল, কয়েকজন জিতছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েকজন হাসছিল, কয়েকজন জিতছিল। হ্যাঁ, আমি এগুলো দেখছি। বিশ্বযুদ্ধে তো হাসছে জিতছে দেখছি। তেমনি ব্যবসায়ও তুই মনে কর, একটা দোকান খুব চলতো, আশেপাশের দিকে তুই তাকা, দেখবি ওই ব্যবসাটা এখন আর নাই। আবার দেখবি একটা ব্যবসা একদম মানে অল্পর থেকে শুরু হইলো, হুড়মুড়ায় তার ব্রাঞ্চ খোলা শুরু করলো, সব কিছু খোলা শুরু করলো। হ্যাঁ, এরকম ভাবলে তো আসে। তোর বোঝা লাগবে একটা কর্পোরেশন কোন কোন কারণে সাকসেস হয়, কোন কোন কারণে একটা কর্পোরেশনের ফেলিয়ার আসে। তোর এই জিনিসগুলা বোঝা লাগবে। বিজনেসের কি এলিমেন্টগুলা কী কী, কোন কোন কারণে বিজনেস সাকসেস পায়, কোন কোন কারণে ফেলিয়ার আসে। তাই তো অনেক পড়াশোনা করা লাগবে। তো কী ভাবছিস ফ্রিতে ফ্রিতে স্যালারি পাবি? প্রচুর কাজ সিকিউরিটি অ্যানালিসিসের। তোর কাজই হবে ডকুমেন্টের পর ডকুমেন্ট পড়তে থাকা। ঠিক আছে, আরও কিছু জানা লাগবে। এখন একটা বিজনেস সাকসেস করবে না ফেল করবে, তার জন্য জানা লাগবে ইকোনমি স্ট্রাকচার কী। কেন ইকোনমিক স্ট্রাকচারের সাথে বিজনেসের কী সম্পর্ক? এখন 2টা দেশ মনে কর, আমরা আমেরিকা আর তুর্কি। তুর্কি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক নীতি একদম আলাদা, আমেরিকার থেকে আলাদা। সেই আবার এই 2টা দেশের যেহেতু ট্যাক্সের ল আলাদা, ব্যবসার নীতি আলাদা, তাদের ইকোনমি আলাদা। সেই ইকোনমি আলাদা হইলে তাদের স্টকের উপর সেগুলো এফেক্ট পড়বে। তো তোর ইকোনমিটা বোঝা লাগবে, ইকোনমিটা কাজ করে কীভাবে না করে। আবার ধর তুর্কির সাথে ইন্ডিয়ার ব্যবসা আলাদা। ইন্ডিয়ার ইকোনমিক পরিস্থিতিগুলো কী কী, কীভাবে ইন্ডিয়ান ইকোনমি হয়েছে, সেইটা তোর বোঝা লাগবে। বুঝলাম। তারপরে ধর আমাদের দেশের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি আলাদা। তোর বোঝা লাগবে বাংলাদেশের অর্থনীতি কী কীভাবে তৈরি হয়েছে, কী কীভাবে হয় নাই। তোর এক একটা ইকোনমিক ক্যারেক্টারিস্টিক বাইর করা লাগবে। তো প্রচুর পড়া তো প্রচুর, কিন্তু সময়ের সাথে সাথে জিনিসগুলো ইজি হয়ে যায়, এত চাপ নিস না। তারপরে ইকোনমির ব্যাপারে যখন জানবি, তাদের সিকিউরিটি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারেও জানবি। সিকিউরিটি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স মানে ধর, যেটা আগে বললাম, প্রত্যেকটা দেশের ইকোনমি যেহেতু আলাদা, সেহেতু রুল রেগুলেশনও আলাদা হবে। সেই রুল রেগুলেশনগুলো স্টক মার্কেটের ক্ষেত্রে কীরকম, সেগুলো তোর জানা লাগবে। তুই একটা কোম্পানি কিনতে চাইস পুরাপুরি, তোর কাছে টাকা আছে, 2টা দেশের নিয়ম কারণ আলাদা, তুই একই নিয়ম তো অন্য দেশে অ্যাপ্লাই করতে পারিস না। তো সেটা জানা লাগবে যে অন্য দেশের সিকিউরিটির নিয়ম কানুন কী কী, সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী কী, সেগুলো মার্কেটটা কখন ওপেন হয় কখন বন্ধ হয়, এই জিনিসগুলো জানা লাগবে। বাহ, অনেক পড়া তার মানে আছে। হ্যাঁ, পড়া তো প্রচুর আছে। যেমন আমি কই, ওয়ারেন বাফেট নামে একজনে, আজকে যদি আমরা কোকো কলার 100 টাকা খাই,
ওয়ারেন বাফেট সেটা 60 টাকা পায়, 7 রুপিস, 7 কি 8 রুপিস ও 6 সামথিং, এতটা পার্সেন্টেজ ওন করে বার্কশায়ার হ্যাথওয়ে ওনার কোম্পানি কোকোকোলাকে। এখন এই কোকোকোলা কোম্পানিতে প্রথমে ইনভেস্ট করার আগে ওয়ারেন বাফেট 100 বছরের পুরানা অ্যানুয়াল রিপোর্ট পড়ছিল, সব অ্যানুয়াল রিপোর্ট খুঁটায় দেখছিল, তারপরে বাফেট কোকোকোলাতে ইনভেস্ট করছে। তেমনি হাজারো পুরানা ডকুমেন্ট, প্রত্যেকটা জিনিস তোর বোঝা লাগবে, সেই ফ্যাক্টের ভিতরে তোর ঢোকা লাগবে। বুঝলাম, বহুত পড়াশোনা। হ্যাঁ, তোর মাথায় নেওয়া লাগবে এই ফিল্ডে যদি পেজ চলাইতে চাইস পার ডে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা খালি পড়াশোনাই, আর কিচ্ছু না, 6 থেকে 8 ঘন্টা ডেলি পড়াশোনা। তারপরে আর কি, সব থেকে কঠিন যেটা, তোর নিজের হিউম্যান নেচারকে কন্ট্রোল করা লাগবে। মানে উদাহরণ, আজকে ট্রাম্প কয়েনে কেউ ইনভেস্ট করলে 10,000 টাকা ইনভেস্ট করলে কত লাখ কোটি টাকা হয়ে যেত। এইরকম আজব সিচুয়েশন তৈরি হবে, তোর হিউম্যান নেচারের এগেনস্টে লোভ তৈরি হবে, সেগুলোকে তোর সামলা দেওয়া লাগবে, সেগুলোর সাথে লড়াই করা লাগবে তোর। যখন সবাই স্টক বেচে দিবে সেই সময় তোর স্টক কেনার হ্যাবিট করা লাগবে, সময়ের সাথে সাথে হয়ে যাবে, তোর আইডিয়া হয়ে যাবে। কিন্তু সবাই যখন একদিকে যাইতেছে আর সেইটাকে ভুল বলা আর সময়ের সাথে সাথে কেনা, এই জিনিসগুলোর হ্যাবিট করা লাগবে। যখন মার্কেট ভাঙ্গা পড়তেছে, ইকোনমির ব্যাপারে খারাপ খবর আসতেছে, তখন তোর কেনা লাগবে। বাহ, তার মানে অনেক পড়াশোনা আছে, প্রচুর পড়াশোনা শেষ নেই। তো প্রথম দিনের জন্য এইটুকুনি, চল পরের দিন আবার বুঝাবো কী কী করা লাগবে না করা লাগবে। তো দ্বিতীয় দিন অল্টার কাকা গেল, বললো এখন তোকে বুঝাই কয় প্রকারের সিকিউরিটি হয়। দেখ, প্রথমে শুনিস না গভর্নমেন্ট বললো যে আমরা রোড বানাবো, টাকা লাগবে, মানে এইভাবে বলে না, কিন্তু বলে না যে আমরা গভর্নমেন্ট বন্ড ইস্যু করলো, সেইটা আমরা বন্ড বাই করব। চলো আবার প্রথম দিকে, তো আমরা বন্ড বাই করব, হ্যাঁ বলে। এইরকম গভর্নমেন্ট অনেকগুলা স্টক বাইর করে, বন্ড বাইর করে, সেটা সিভিল কর্পোরেশনে, সেগুলো কয়েক হাজার কোটি টাকার বন্ড বাইর করে। এক হয় ওগুলা, দেখ 1950 সালে এতগুলা সিভিল কর্পোরেশনের বন্ড ছিল। বাহ। তারপরে ধর আশেপাশে দোকান টোকান দেখতেছিস, সেগুলো প্রত্যেকটার ব্যবসা ইকোনমিতে ইফেক্ট করে, কম বেশি করে, ভালো কথা। এখন এই যে ব্যবসাগুলা যেগুলো ইকোনমিতে এফেক্ট করে, যেগুলো লিস্টেড নাই, মাঝে মাঝে শুনিস না এই এত ফান্ডিং পাইলেও শার্ক ট্যাঙ্ক হ্যান ত্যান, সেগুলোর ব্যাপারে একটু তো জানা লাগবে। তৃতীয় হচ্ছে হলো স্টক আর বন্ড, যেগুলো লিস্ট করা, যেগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়, সেগুলোর ব্যাপারে পড়া লাগবে। আমাদের মেন কাজ ওই গভর্নমেন্টের ওই সিভিল অব্লিগেশনে হাজার হাজার কোটি টাকার ওইটা দেখা না। হ্যাঁ, ওগুলোর ব্যাপারে পড়া অতি অবশ্যই, কিন্তু মেন কাজ বুঝলি সিকিউরিটি অ্যানালিসিসের কি, যেটা স্টক এক্সচেঞ্জে লিস্ট আছে, স্টক বন্ড যেটা লিস্ট আছে সেগুলো দেখা। বুঝলাম। যেমন ধর এই যে এতগুলা কর্পোরেশন, মোটামুটি বন্ডে 2,000, স্টকে 5,000, 1950 সালে লিস্ট ছিল। ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি অলমোস্ট 5 থেকে 6,000 কোম্পানি লিস্ট। এখন তোর ওই লিস্টেড কোম্পানির উপর তোর কাজ, বুঝলাম। তার মানে ওই ফান্ডিং ওগুলা না, খালি লিস্টেড কোম্পানির উপর কাজ, তো বুঝলাম। এখন এই লিস্টেড কোম্পানিও দুই প্রকারের হয়, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি কোনগুলা শুনিস না, জিও, এয়ারটেল, হিন্দুস্তান ইউনিলিভার, জোম্যাটো, কোকোকোলা, ডাবর, নেসলে, এইরকম যে নামি দামি কোম্পানিগুলা, অ্যাপেল, ভোডাফোন, আইটিসি, এই নামি দামি কোম্পানিগুলোকে প্রাইমারি কোম্পানি বলে। মানে ওইভাবে ডিস্টিংগুইশ করা যায়, ওইভাবে ভাগ করা যায় না কোনটাকে আমরা প্রাইমারি কর্পোরেশন বলবো, কোনটাকে সেকেন্ডারি কর্পোরেশন বলবো। কিন্তু সোজা বাংলা ভাষায় বুঝলি প্রাইমারি কর্পোরেশন কোনগুলা, মানে যেগুলো চোখে মুখে আমাদের নাম শুনছি, আমাদের কাছে ভিজিবল, সেগুলো প্রাইমারি কর্পোরেশন। তো সেকেন্ডারি কোনগুলা, সেকেন্ডারি এতটা নাম শোনা যায় না, কিন্তু 90 to 95% স্টক সেকেন্ডারি কোম্পানিতে। আর এই সেকেন্ডারি কোম্পানিগুলো রিসার্চ করে খুব ভালো টাকা বানাইতে পারবি। কেন? কারণ এগুলো সব ছোট কোম্পানি, একটা সময় রিলায়েন্সও ছোট ছিল, তো ফিউচারে যে রিলায়েন্সগুলো তৈরি হবে সেগুলো এই ছোটো কোম্পানির থেকেই আসবে। তো এগুলোর ব্যাপারে পড়া মোটামুটি ভালো একটা আইডিয়া করতে পারবি, বুঝলি। তো শোন, এই প্রাইমারিকে প্রাইমারি বলছে কোনো অথরিটি না, মানে এত এরকম না যে প্রাইমারি মানে প্রাইমারি কেনা লাগবে, সেকেন্ডারি কিনবো না, এরকম কোনো ডিস্টিংগুইশ না, কেউ কোনো অথরিটি এটাকে প্রাইমারি বলে নাই। আর সেকেন্ডারি কর্পোরেশনে 80-90 এগুলোই, 80-90% মেন কাজ এগুলোর মধ্যে আন্ডার ভ্যালু খোঁজা, যেগুলো সলিড কোম্পানি। প্রাইমারিও কিনবো যদি সেটা আন্ডার ভ্যালু হয়, বুঝলাম।
তো এখন তো আমরা ভাগ করলাম সিকিউরিটি টাইপ কী কী না কি। এখন আমরা দেখব ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। একটা সিকিউরিটি জানতে গেলে সেই দেশের অর্থনীতি বা ওইটার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তো লাগবেই, নাহলে তো কোনোদিনও সিকিউরিটি জানা হবে না। তো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে কী কী ফোকাস রাখবি? দেখ, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইলো, কেউ জানতো না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। টিটি ফিটি আমরা সাইন করলাম, টিটি গেল তেল নিলে, বাস টিটি গেল তেল নিতে টিটি গেল তেল নিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। আমরা যেটা প্রজেকশন করি ফিউচারের ব্যাপারে সেইটা বেশিরভাগ হয় না, খুব আননোন ভেরিয়েবলগুলো কাজ করে। তো তোর ফিউচারকে অ্যানালিসিস করা যায় না। তো যেহেতু ফিউচারকে অ্যানালিসিস করা যায় না, তাহলে আমরা স্টক কিনবো কেন? ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। তারপরেও আমরা স্টক কিনবো। দ্বিতীয় কেস হচ্ছে হইল একবার তুই প্রিন্সিপালগুলো যদি শিখা যাইস যে এইভাবে কাজ করে ওইভাবে কাজ করে, তাহলে মোটামুটি লাস্ট 50 বছরেরই কথা ধর, 1950 সাল আজকে, লাস্ট 50 বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইলো, বন্যা হইলো, প্রথম বিশ্বযুদ্ধ হইলো, লড়াই হইলো, প্রেসিডেন্টকে গুলি কইরা মারলো, হাজারো জিনিস হইলো। তাও একবার বেসিক প্রিন্সিপালগুলো শিখা গেলে সেটা 2025 সালেও তোর কাজে লাগবে, সেটা 2050 সালেও তোর কাজে লাগবে, সেটা 2035 সালেও তোর কাজে লাগবে। তোর বেসিক প্রিন্সিপালগুলোকে মাস্টার করবি। এই কারণে তোকে এত ডিটেলসে পড়ানো, বুঝলি? বুঝলাম। অ্যান্টিসিপেশন ম্যাপিং, মেন জিনিস হচ্ছিল স্টকে বা যে কোনো জায়গায় অ্যান্টিসিপেট করা, যেটা বাড়বে না কমবে। মাঝে মাঝে যখন স্টক প্রচুর বাইরে যায়, তখন লোকের অ্যান্টিসিপেট আরও বাড়ায় দেয় যে এটা আরও বাড়তে থাকবে, তখনই মেন ভুলগুলো হয়। এটার ব্যাপারে আরও ডিটেলসে আসবো, মানে এটার ব্যাপারে আলাদা একটা সাবজেক্ট হয়ে যায়। মেন কথা তোর বোঝা লাগবে কোন স্টকে অ্যান্টিসিপেট কম, কোন স্টকে অ্যান্টিসিপেট বেশি, বা অ্যাজ এ জেনারেল মার্কেটে কোনটা কম কোনটা বেশি, সেই ডিটেলসে তো ঢোকা লাগবে। কয়েকটা চার্ট দেখ যাতে বুঝতে পারিস। এই দেখ, এই চার্টটা দেখ, রিয়েল ইনকাম কীভাবে বাড়ছে, স্টক বন্ডের রিটার্ন কীরকম। বন্ড মোটামুটি কমই রিটার্ন দিছে, ওভারঅল স্টক ভালো রিটার্ন দিছে, বুঝলি? এটা অলমোস্ট 1913 থেকে 1953 সালের চার্ট। আর এই চার্ট প্যাটার্নটাই মোটামুটি সব জায়গায় রিপিট হয়। দেখ, ইকোনমিক্সে তো পড়িস, তোর ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড না? না, আমি কিছু পড়িনি। তাও ইকোনমিক্সে যারা একটু পড়াশোনার ভিডিও দেখি শুনছিস 1930 সালে গ্রেট ডিপ্রেশন আসছিল, কিন্তু তার আগে ডিপ্রেশন আসার আগে কেউ ওই আপসুইং পাইছিল সেটার কথা কয় না। দেখ, 1930-এর আগের চার্টে একটা বিশাল বড় আপসুইং আছে, হ্যাঁ, সেও কেউ কয় না, কিন্তু আমরা কব। আরেকটা দেখ, কর্পোরেট ট্যাক্সের, যেহেতু একটা দেশের ইকোনমি কি, তার কর্পোরেশনরা যত কামাই করবে না করবে, কারণ কর্পোরেশনের যদি কামাই কমে যায়, তাহলে মোটামুটি অর্থনীতিটাও ভাঙ্গা পড়বে। দেখ, কর্পোরেশনের প্রফিট 1929 সালে কমে গেছিলো। 1930 সালে কর্পোরেশনের প্রফিটের দ্বারা যে ট্যাক্স কালেকশন হয় সেটা কমে গেছিলো। তার জন্য চারটা দেখ, বুঝলি? এটার ব্যাপারে আমরা ডিটেলসে ফিউচারে আসবো, কিন্তু সোজা কথা, এখন যেমন ইন্ডিয়ান মার্কেটে মেন কোম্পানিগুলার প্রফিট কমতেছে কেন? ইকোনমিক্স একটু স্লো ডাউন হয়েছে। যদি ইকোনমির আমরা জিডিপির গ্রোথ দেখি, তাহলে সেটা খুব কম এই কোয়ার্টারে। সেইটাই রিফ্লেক্ট হচ্ছে যখন এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্টগুলো আসতেছে, বুঝলি? বুঝলাম। বাহ, এই সেম চার্ট দেখা গেছে 2020 সালে, যখন ইন্ডিয়ান ইকোনমি কত 23% কোনো একটা কোয়ার্টারে নেগেটিভ দেখাইছিল। সেই কোয়ার্টারে একটা কোনো কোম্পানি নাই, একটা কোম্পানি মানে বেশিরভাগ কোম্পানি লস দেখাইছিল, বুঝলি? ওই রিলেশনশিপের কী সম্পর্ক না সম্পর্ক, বুঝলাম। মানে এরকম চার্ট কি আমার সারা জীবন দেখা লাগবে? হ্যাঁ, স্টক অ্যানালিসিস হতে গেলে এরকম চার্ট তোর সারা লাইফ দেখা লাগবে। 3 নম্বর দেখ, হ্যাঁ, কতটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়েছিল, রেলওয়ে লাইন কতটা তৈরি করছি, টোটাল প্রোডাকশন হয়েছিল না হয়েছিল ওইটা। 4 নম্বর দেখ, কমন স্টকের প্রাইস কীরকম ছিল, ওয়েজ কিন্তু ততটা বাড়ে নাই যতটা স্টক রিটার্ন দিছে। হোলসেল প্রাইস কীরকম ছিল, বেসিক ইল্ড বন্ডে কীরকম ছিল, দেখ খুব কম রিটার্ন, সেই তুলনায় বেশি রিটার্ন অন্যখানে। তো আজকের জন্য তোর যে জ্ঞান সেটা দেখ। প্রথম কথা, তোর ফিউচার প্রেডিক্ট করা যায় না, অ্যানালিসিস করা যায় না, তাও তোর জানা লাগবে, মানে এমনভাবে কাজ করা লাগবে সেটা অ্যানালিসিস না কইরাও আমরা যাতে টাকা পয়সা কামাই করতে পারি, যাতে অড আমাদের ফেভারে হয়। কী কইতেছেন কিছু বুঝতেছি না, প্রথম দিন বুঝবেন না, চাপ নিয়েন না, ধীরে ধীরে বুঝে যাবেন, কাজ করতে থাকেন, আপনার খালি দ্বিতীয় দিন আজকে। তো ইনভেস্টমেন্ট আপনার ওই অ্যান্টিসিপেশন ম্যাপিং করা লাগবে, ধীরে ধীরে আপনারাও বুঝে যাবেন।
সময়ের সাথে সাথে এই বেসিক প্রিন্সিপালগুলো চেঞ্জ হয় না, এই বেসিক প্রিন্সিপালগুলো আপনি মাস্টার করবেন। ফ্রেমওয়ার্ক অফ ক্যাপিটালিজম কি চেঞ্জ হয়েছে? মানে কি 2025 সালে কেউ একজন গাড়ি কোম্পানি খুললো, তার সেই গাড়িটা বানাইতে প্রচুর লেবার লাগবে, ভালো কথা লাগবে, হাজারো জিনিস লাগবে, নাটবল্টু কেনা লাগবে, মানে হাজারো, একটা গাড়ি বানাইতে মোটামুটি তার 3 থেকে 5 লাখ টাকা খরচা হবে। তারপরে আবার সেলসের লোকজন আছে, এত কিছু আছে, কইরা সে 10-15 লাখ টাকা একটা গাড়ি বানাবে। হ্যাঁ, গাড়ি তো এইভাবেই বানায়, এইভাবেই বিক্রি করে। দ্বিতীয় গাড়িটাও বানাইতে তার কিন্তু সেম খরচা, সেম সেলসের লোক, হ্যান ত্যান, মানে প্রচুর। একটা গাড়ি যতবার বানানো যাবে ততবার তার খরচা বেশি। হ্যাঁ, এটা তো ঠিকই বলছেন, খরচা বেশি। কিন্তু ধর কেউ সফটওয়্যার বিক্রি করে, সে একটা কপি পেস্ট করবে, দেখা গেল সফটওয়্যার এক্সট্রা বেচতে তার কোনো টাকা লাগবে না। হ্যাঁ, এটা তো ঠিক বললেন, সফটওয়্যার এক্সট্রা বেচতে কোনো টাকা লাগতেছে না আসলেও। হ্যাঁ, তো এই সফটওয়্যার বানাইতে কিন্তু বেশি ক্যাপিটাল লাগে না, যতটা না একটা কার কোম্পানিতে লাগে। হ্যাঁ, ঠিকই বলছেন। তো এই সফটওয়্যারের অ্যাকাউন্টিংটা তোর বোঝা লাগবে, এই সফটওয়্যারের কোম্পানিগুলোর অ্যানালিসিস তোর বোঝা লাগবে। সেগুলো আগের মডেলে করলে হবে না, আগের চিন্তাধারার অর্থনীতিতে দেখলে হবে না, সময়ের সাথে সাথে তোরও চেঞ্জ হওয়া লাগবে। বুঝলাম, তার মানে ইকোনমিতে কী হচ্ছে না হচ্ছে সেটা বুঝা ক্যাপিটালিজমের ফ্রেমওয়ার্ক পাল্টাইছে কিনা সেটা বোঝা লাগবে। পড়া আছে প্রচুর, যে কোনো কাজই খাটনি, পড়াতে কি। চল, তো দ্বিতীয় দিন হইল, তৃতীয় দিনে যাই এখন আমরা, চলো যাই। স্টক অ্যানালিসিস করতে গিয়ে তুই 5টা মেন প্রবলেমের সাথে ডিটেলস করবি। এই মহিলাটাকে, এই ঐশ্বরিয়া রায়, এ কবে হইল, আর এইভাবে বোঝানোর কি? তুই বুঝবি না, 2025 মিম দিয়েই ভালো পড়াশোনা মনে থাকে, তো মিম দিয়েই বোঝ জিনিসটা। তো 5টা সমস্যা কি? প্রথম সমস্যা হচ্ছিল জেনারেল প্রাইস লেভেল। কি বলতেছেন জেনারেল প্রাইস লেভেল? কিছুই বুঝতেছি না, গল্পের দ্বারা বুঝেন। শোন, একবার বন্যা লাগছিল এক জায়গায়, বন্যা লাগার সঙ্গে সঙ্গে সব ফসল টসল সব শেষ, সবাই আহামরি দেখা দিল যে ভাই কী খায় বাঁচবো না বাঁচবো, কিচ্ছু নেই। এখন যাদের কাছে চাল ডাল ছিল, জমিদার টমিদার বা যাদের কাছে একটু আলাদা কইরা রাখতে পারছে, তারা সেই চাল ডালের জন্য প্রচুর এক্সট্রা টাকা চাওয়া শুরু করলো। কি এইরকমও হচ্ছে, প্রচুর এক্সট্রা টাকা চাইছে। হ্যাঁ, এইভাবেই তো হয়, যে কোনো জায়গায় আগুন লাগুক বা যে কোনো জায়গায় বন্যা হোক, প্রথমে জিনিসের দাম হুড়মুড়ায় বাড়ে না? হ্যাঁ, বাড়ে, এটা তো ঠিক। তো এই জিনিসটা হইল, তারপর সরকার দেখলো না, এইভাবে তো জিনিসের দাম বাড়ানো যাবে না, আমি যাই গিয়া কমাই। তো সরকার আসলো, বলল ভাই এইরকম রেট চলবে না, তুই দাম কমা। তো কমাই দিল। আবার দেখলো দাম কমাইতে গিয়েও সমস্যা, দাম কমাইতে গিয়ে সমস্যা। লোকে ভাবলো ধুর, জিনিসের দাম কমতেছে, আর একটু কিছু ওয়েট করি, তাহলে আরও কমে পাওয়া যাবে। এখন যারা প্রোডাকশন করে তাদের সমস্যা, গোডাউনে মাল জমে আছে, উল্টা দামও কমতেছে। মানে টমেটো আগে 100 টাকা ছিল, তখন কাস্টমারদের সমস্যা, কিনবো কীভাবে, ওই করবো কীভাবে। এখন টমেটো 2 টাকা, এখন কৃষকদের সমস্যা যে আমাদের না খরচার টাকাই উঠতেছে না। বুঝলি? বুঝলাম, বহু সমস্যা, মানে প্রাইস লেভেল ওঠা নামা করতে থাকে। হ্যাঁ, কোথাও বন্যা টন্যা লাগলে তো এগুলো হয়, বা কোথাও যুদ্ধ লাগলেও এগুলো হয়। তারপরে ধীরে ধীরে এই শার্প ইনফ্লেশনের থেকে আবার ডিফ্লেশন, যখন জিনিসের দাম কমলো, তখন মোটামুটি সময়ের সাথে সাথে একটা স্টেবিলিটি আসলো। মানে জিনিসের দাম তাও বেশি কম্পেয়ার করলে, কিন্তু একটা স্টেবিলিটি আসলো। এই যে তোকে বন্যার যে ঘটনাটা কইলাম, সেম জিনিস ওয়ার্ল্ড ওয়ার 1 পরেও হয়েছিল। কি? প্রথমে বিশ্বযুদ্ধ লাগলো, মাল সাপ্লাই নেই, এ ওর বাড়িতে বোম মারতেছে, এ ওর দেশে বোম মারতেছে, সেই সময় জিনিসের দাম হুড়মুড়ায় বাড়া শুরু করলো। তারপরে সরকার দেখলো যে ভাই এইভাবে তো আমরা আর গিয়া ভোট চাইতে পারবো না, আপনার সময় জিনিসের দাম এত বেশি ছিল, এই তো সরকার প্রাইস কন্ট্রোল করার চেষ্টা করলো। প্রাইস কন্ট্রোল করতে গিয়ে জিনিসের দাম কমায় দিল। এখন যারা প্রোডাকশন করে তাদের সমস্যা, যে ভাই এত কম রেটে তো আমি কিনতেছি না, তো এত কম রেটে তো আমি জিনিস বানাইতেছি না, খরচার টাকাই ওঠে না। তো তারপরে সময়ের সাথে সাথে স্টেবিলিটি আসলো। আবার আইসাও কী হবে, কে জানতো যে ওই স্টেবিলিটির পর 1929 সালে আবার ডিপ্রেশন এসে যাবে। তো আসলো বহু সমস্যা। তো এগুলো প্রাইস লেভেল পুরো ওঠানামা করে, আর কেউ জানে না কখন কোনটা হবে। মোটামুটি লং টার্মে জিনিসের দাম কমে না, বাড়েই। তো লং টার্মে ইনফ্লেশনই মেনলি দেখা যায়। তো এইরকম জিনিসের দাম কমা বাড়া, আবার ডিপ্রেশন আসা, আবার সেটার থেকে রিকভারি করা, আবার ডিপ্রেশন আসা, এগুলো একটা ইনভেস্টারের মনে আনসার্টেনটি ঢুকায় দেয়, এগুলো ইনভেস্টারের মনে কনফিউশন ঢুকায় দেয়। বাহ, ভালো বুঝাইলেন। তো
তো এইটা একটা সমস্যা, বুঝলি? এখন ক্যাশ রাখলে সমস্যা, বুঝলি, ইনফ্লেশনের। এখন ইনফ্লেশন হোক বা ডিফ্লেশন হোক, ক্যাশ, বন্ড, গোল্ডের থেকে স্টকে ইনভেস্ট করলে মোটামুটি ইনকাম বেশি পাওয়া যায়। মানে দুইটা জিনিসই হবে, হয় জিনিসের দাম বাড়বে না কমবে। কমার চান্স খুব কম, ডিফ্লেশনের চান্স কম, তো জিনিসের দাম বাড়বে সময়ের সাথে সাথে। এই বাড়ার সাথে লড়াই করার জন্য স্টক সব থেকে ভালো অপশন। আর এটা খালি এখনকার ডেটা না, সব জায়গারই ডেটা একই, যে আমরা ইকোনমিক্সে পড়ি রিয়াল ইনকাম, সেইটা স্টকের ক্ষেত্রে পাওয়া যায়। অবশ্য ডাউনের সময় কেউ এই জিনিসটা কয় না, মানে এটাতে আলাদা তর্ক আছে, এই বলেই বিক্রি করে যে আপনাদের রিয়েল ইনকাম স্টক ইনফ্লেশন সব খায়া নিতেছে হ্যান ত্যান। কিন্তু যে সিকিউরিটি অ্যানালিসিসের ফাউন্ডার, সে নিজে বলল যে কোনো গ্যারান্টি নাই যে কমন স্টক আইডিয়াল প্রোটেকশন হবে কিনা বা হিজ করা যাবে কিনা ইনফ্লেশনে, কিন্তু ক্যাশ হোক আর বন্ড হোক তার থেকে মোটামুটি ভালো রিটার্ন দিবে। যে ফাউন্ডার সেই কথা বলতেছে, কিন্তু সেলসম্যানরা স্টকের তারা একদম অপোজিট জিনিস বিক্রি করে, যে আপনার টাকা ইনফ্লেশনে শেষ হয়ে যাবে, ইনভেস্ট করেন ইনভেস্ট করেন। এখন ইন্টারেস্ট রেট বুঝলি, এখন জেনারেল প্রাইস লেভেলে একটা সমস্যা বুঝলাম। এখন দ্বিতীয় সমস্যা ইন্টারেস্ট রেটের। কীভাবে? ধর কেউ পার্ক বানাইতে আসছে, মানে ও বলছে যে পার্ক বানায় কামাই টামাই হবে, আপনি আমাকে টাকা দেন 10 কোটি টাকা, আপনাকে 6% ইন্টারেস্ট দিব। তুই ভাবলি ঠিক আছে, আমার কাছে তো 1,000-1,500 কোটি টাকা আছে, 10 কোটি টাকা দিতে কি, তুই 10 কোটি টাকা দিলি, কারণ তোর কাছে প্রচুর ধন সম্পত্তি আসিস। তুই বললি যে আমার 9% ইন্টারেস্ট লাগবে আর তাড়াতাড়ি টাকা দিবি। ও 6 মাস পরে আবার আসলো, ও টাকা পয়সা শেষ, পার্কের প্রজেক্ট শেষ হয়নি, এবার উল্টা 50 কোটি টাকা চায় বসলো। তখন তুই অ্যাজ এ তোর টাকা তুই 50 কোটি টাকা ওকে দিবি, কিন্তু তুই কী চাবি যে ভাই আগে তো আমি 9% ইন্টারেস্ট রেট ধরছি, এবার 20% ইন্টারেস্ট রেট কইরা দিই, কে জানি যদি আমার টাকা মাইরা দেয়, কোনো তো গ্যারান্টি নেই, যদি এ টাকা মাইরা দেয় তো আমি ইন্টারেস্ট রেট বাড়ায় দিই। নর্মাল ইকোনমিক্সের নিয়ম হিসাবে তাই হবে না, যে ঋণ শোধ না করতে পারলে পরে পরিবর্তী ঋণ নিলে ইন্টারেস্ট রেট বাইরে যাবে। হ্যাঁ তাই তো হবে, আপনি যতটুকু বুঝাইলেন হিসাব মতো তো তাই হওয়া লাগে। কিন্তু জানিস ওয়ার্ল্ড ওয়ারের পরে একদম অপোজিটটা হয়েছে। আমাদের গভর্নমেন্ট ডেট 40 বিলিয়নের থেকে বাইরে 240 বিলিয়নে পৌঁছে গেছিল, বুঝলি? এত ডেট বাইরে গেছিলো, সেই সময় উল্টা ইন্টারেস্ট রেট কমলো, বাড়া না না বাইরে উল্টা ইন্টারেস্ট রেট কমলো। একদম যেটা আমাদের থিঙ্কিংয়ে থাকে তার অপোজিটটা হয় একদম মার্কেটে। তো ইকোনমিক্স পড়লে আমরা ইন্টারেস্ট রেটের ব্যাপারে জানবো, একদম মার্কেট তার অপোজিটটা করতে থাকে, বুঝলি কি কইলাম? বোঝা গেল? এখন তো ইন্টারেস্ট রেটের একটা সমস্যা বোঝা গেল। সমস্যাটা কি? আমার ক্ষেত্রে যেটা হয়, আমি মোটামুটি 7 বছর হইলো মার্কেটে ইনভেস্ট করতেছি, আমার ইকোনমিক্সে ব্যাকগ্রাউন্ড। তো ভাবি একটা যে বই শিখাইছে এইটা, টেক্সট বুকের নলেজ এইটা এইটা এইটা, বাস্তবে হয়ে যায় আলাদা। তো এখন তো অভ্যাস হয়ে গেছে, এটা মানায় না যে যেটাই ভাববো অপোজিটটা হবে, মানে ইকোনমিক্সের নিয়ম সেইভাবে কাজে লাগে না, লাগে কিন্তু সেইভাবে বইয়ের জিনিস রিপিট হয় না, প্যাটার্ন রিপিট হয় না। তো আসি, এখন তুই যদি কাউকে, শোন, আমাদের এই কোম্পানিতে খালি আমরা স্টক কিনি বেচি তা না ওয়াল্টার, আমরা বন্ডও বেচি সেচি। এখন দেখ, বন্ডে দুইটা তুই সিলেক্ট করতে পারিস, এক কর্পোরেটের বন্ড, আরেক ইউনাইটেড স্টেটের একটা সরকারি বন্ড। এখন কর্পোরেট বন্ডে তোর অনেক সমস্যা, তোর বোঝা লাগবে কোম্পানিটা ভালো না কোম্পানিটা খারাপ, কি আছে না আছে, তোর হাজারো ডিটেলসে যাওয়া লাগবে। আবার ওই কোম্পানিটা ডুবে গেলে বন্ডে যে ইন্টারেস্ট রেট আসার কথা সেটাও ডুবে যাবে, তো হাজারো সমস্যা। তো মোটামুটি এই দুইটার মধ্যে কেউ যদি বন্ড নিতে চায়, তুই সবসময় সরকারি বন্ডকে রেকমেন্ড করবি। করলাম, কিন্তু মাঝে মাঝে তুই অ্যানালিসিস করতে গিয়া আজব আজব সিচুয়েশন পাবি। যেমন যখন হিডেনবার্গের রিপোর্ট আসলো আর আদানি স্টকগুলা ভেঙে গেল, তখন আদানির বন্ডগুলা 30% 40% পার অ্যানাম রিটার্ন দিতেছিল, যদি সেই রেটে বন্ডগুলা কেনা যাইতো। এইরকম সিচুয়েশনকে বলে বন্ড অ্যানোমলি বা কর্পোরেটও অ্যানোমলি। এই অ্যানোমলি সিচুয়েশনে তুই ভালো পয়সা বানাইতে পারবি, সেটা আমরা ডিটেলসে যাব, পরে যাব। মেন কথা বন্ড কম্পোনেন্টে বুঝলি, মেনলি কেউ যদি তোকে আইসা বলে কোন বন্ড কিনবো না কিনবো, ইউনাইটেড স্টেটের সেভিংস বন্ডটা সাজেস্ট করবি, বুঝলাম? এখন বন্ড ইল্ড আর স্টক ইল্ডের, তাহলে কি খালি বন্ডই আমরা, স্টকের কোনো কিনা? হ্যাঁ, ভালো বন্ড আর স্টকের মধ্যে কোনটা নেওয়া উচিত? তার আগে বোঝ তুই ইল্ড শব্দটার মানে কি। ইল্ড শব্দটার মানে হচ্ছে হইল, একটা কোম্পানি, তুই ব্যাংকে 100 টাকা রাখলি,
100 টাকা রাইখা তোর বছর শেষে 6 টাকা দেয়, ভালো কথা। একটা কোম্পানিতে তুই 100 টাকা ইনভেস্ট করলি, বছর শেষে তোকে সেটা 12 টাকা দেয়, ভালো কথা। এই যে একটা কোম্পানি 6 টাকা দেয়, ব্যাংক 6 টাকা দেয়, সেটা হচ্ছে হলো ব্যাংকের ইল্ড। আর একটা কোম্পানি তোকে 12 টাকা দেয়, সেটা হচ্ছে হলো কোম্পানির ইল্ড। ইল্ড শব্দটার মানে বুঝলি? বুঝলাম। তেমনি যেই সময় স্টকের ইল্ড সব থেকে হাইস্ট হয়, হাইস্ট মানে কি, প্রচুর রিটার্ন দিয়ে দিচ্ছে স্টক, মানে প্রচুর প্রচুর বাড়ছে, খুব চান্স আছে এরপরে স্টকটা ভাঙ্গা পড়বে। কেন বুঝলি? স্টক ইল্ড কি? এখন বন্ডের ইল্ডটা কি বোঝ। এখন বন্ডের ইল্ডটা কি? তো এই দুইটার মধ্যে খালি ডিগ্রিটা দেখা লাগে যে কখন বন্ডের ইল্ড কম, কখন স্টকের ইল্ড বেশি। মেনলি মাঝে মাঝে ইনভার্স রিলেশনশিপ দেখানো যাবে, বুঝলি? মেন কথা ইনভার্স রিলেশনশিপ মাঝে মাঝে দেখা যায়। তো আরও আমরা ডিটেলসে যাবো এগুলার। লিকুইডিটি আর স্টক মার্কেট, যখন একটা কোনো কোম্পানিতে লিকুইডিটি বেশি থাকে, মানে কি, ইন্টারেস্ট রেট কম, লোকে ভাবতেছে ভাই ব্যাংকে টাকা রাখা কিচ্ছু হবে না, আমি টাকা রাখি স্টকে, যেহেতু ইন্টারেস্ট রেট কম, আমার হাতে ক্যাশ আছে। তো লোকে প্রচুর স্টক কেনা শুরু করলো। এই যে স্টক কেনা শুরু করলো, এইটাকে এইটার জন্য অনেকে উল্টাপাল্টা রেটে স্টক কেনে, যেহেতু সব স্টকই বাড়তেছে। এই সময় না জানতেও অনেকজনে রিস্ক নিয়ে নেয় আর ভাবে কোম্পানি তো গ্রো করতেই থাকবে, স্টক কোনোদিন ভাঙ্গা পড়বে না। কিন্তু তার অপোজিটটা দেখা যায়, বুঝলি? মানে একটা ইকোনমিতে লিকুইডিটি কত আছে তার সাথে স্টক মার্কেটের একটা রিলেশনশিপ আছে, মানে প্রচুর ক্যাশ ঢুকতেছে না ক্যাশ বাইর হইতেছে, তার সাথে স্টক মার্কেটের একটা রিলেশনশিপ আছে, বুঝলি? বুঝলাম। এখন অজান্তে অনেক সময় যারা নতুন নতুন এই ভুলটা করে, অজান্তে উল্টাপাল্টা রেটে কোম্পানি কেনে। এই ভুলটা আমি করছিলাম, প্রাইজও পে করছি। তো এই অজান্তে রিস্ক নেওয়াটাকে, রিস্ক অনেক প্রকার আছে, ইম্পিউটেড রিস্ক বলে, বুঝলি? এত টার্ম বোঝা লাগবে না, কিন্তু সোজা ভাষায়, মানে সোজা বাংলা ভাষায়, একটা আমাদের এখানে চা 10 টাকা 20 টাকায় হয়ে যায়, 10 টাকায় ভালো চা পাওয়া যায়। মহারাষ্ট্রে বলে এক একটা চায়ের দামই 50 টাকা 60 টাকা, কারণ ওই শহরে লিকুইডিটি বেশি। যেই শহর যত বড় লোক, জিনিসের দাম তত বেশি। যখন ইকোনমিতে সব থেকে বেশি ক্যাশ থাকে, তখন মার্কেট বাবল তৈরি হয়, বুঝলি ব্যাপারটা? বুঝলাম, আপনি খুব ভালো বুঝেন। ঠিক আছে, ধীরে ধীরে আরও ডিটেলসে যাবো, এগুলোর ব্যাপারে প্রচুর পড়বো। এখন দেখ আরেকটা কি সমস্যা, যারা স্টক কিনে বেচে তাদের উপর সরকার ট্যাক্স বসায় দেয়। আবার গভর্নমেন্ট বন্ডে অনেক সময় ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়। তো গভর্নমেন্ট বন্ডে ট্যাক্স ফ্রি রিটার্ন পাইতে কেউ স্টকে কেনই বা ইনভেস্ট করবে? তো এটা আরেক প্রকারের সমস্যা। বিজনেস কন্ডিশন, বিজনেস প্রফিট, সিম্পলভাবে দেখ, যেটা দেখাইতেছিলাম, কোম্পানি ভালো লাভ করতেছে, মানে মনে করি একটা শহরে একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির দ্বারা এমনভাবে কন্ট্যাক্ট হয়েছে যে এই ফ্যাক্টরির যদি প্রফিট করে, সেই প্রফিটের 20% সেটা এই শহরবাসী লোকদের মধ্যে ভাগ হবে, কারণ শহরের লোকরাই কাজ করে, অন্য কেউ কাজ করার মানে আর নাই যেহেতু ওই শহরে। এখন ওই শহরের কামাই বাড়া মানে কি, সেই বিজনেসটা, সেই ফ্যাক্টরিটার কামাই বাড়া। ফ্যাক্টরিটার কামাই যখনই অপোজিটটা হইলো, কমে গেল, সেই শহরের লোকদেরও কামাই কমে যাবে। তো এই জিনিসটাই ইকোনমিতে হয়, যখন কোম্পানিগুলা অতিরিক্ত প্রফিট করে ইকোনমি গ্রো করে, আবার যখন কোম্পানিগুলো ডোবা শুরু করে ইকোনমিও ডোবে। দেখ এই চার্টে তুই বুঝতে পারবি, 1930 সালের চার্ট, তার আগে কর্পোরেট ট্যাক্সের ওই জিনিসটা বাড়তেছিল 1930 সালে কমে গেল, বুঝলি? বুঝলাম। তো একটা বিজনেসের কন্ডিশনের সাথে সেই রাজ্য হোক, দেশ হোক, সেই শহর হোক, ইকোনমির সম্পর্ক আছে। মেনলি আমেরিকায় এটা ইনরেগুলার হইলেও সাইকেলটা কমুক বাড়ুক সাইকেলটা উপরের দিকে যাইতে থাকে, তেমনি কর্পোরেশনের প্রফিট উপরের দিকে যাইতে থাকে। আমেরিকায় এই জিনিসটা, সব দেশে একই নাও হইতে পারে। আবার সাইকেল দেখা যায়, যেমন ধর একটা সিমেন্ট কোম্পানি কোনো এক বছরে প্রচুর কামাই করলো, কামাই কইরা সে ভাবলো ভাই হাতে প্রচুর টাকা আসছে, পরের বার আরও বেশি কামাই করব। সে আরেকটা ফ্যাক্টরি লাগাইলো ওই কামাইয়ের টাকা দিয়া আরও প্রোডাকশন ছেলেবেলে নিল, কাজটা শুরু করলো, আরও প্রোডাকশন বাড়াইলো। কিন্তু দেখা যাবে এর পরের বছরে প্রোডাকশন তো প্রচুর বাড়ায় দিছে,
কিন্তু মাল ততটা বিক্রি হইতেছে না যতটা আশা করছিল, সিমেন্ট ততটা বিক্রি হইতেছে না যতটা আশা করছিল। হ্যাঁ বুঝলাম, এখন গোডাউনে মাল পড়ে আছে, তো আগে ওই সিমেন্টগুলো বিক্রি করা লাগবে। তো এই সিমেন্টগুলো বিক্রি করার জন্য ওর অর্থনৈতিক টান চলতেছে, হাতে ক্যাশ আসতেছে না। তো ও চেষ্টা করবে দ্বিতীয় যে নতুন ফ্যাক্টরিটা খুলছে সেটা থেকে লোকজন ছাঁটাই করা, যাতে ভাই আবার ওই আগের বছরের মতো প্রফিট করা যায়। আমি যে ভুল ডিসিশনটা নিয়েছি সেটা যাতে আবার না নিই, আগের বছরের মতো আবার প্রফিট করা যায়। সে অনেক লোককে ছাঁটাই করবে, একটা সময় লোক নিতেছিল, পুরো এক্সাইটেড ছিল, এখন ছাঁটাই করতেছে। আবার যখন ওই মালগুলা বিক্রি হবে, হাতে ক্যাশ আসবে, তখন দেখা গেল আবার সেই লোকগুলাকে নেওয়া শুরু করলো, যাদেরকে ছাঁটাই করলো। বুঝলি? তো এটা খালি সিমেন্টের ব্যবসার সাথে হয় তা না। যখন $80 কি $90 এফবি শেয়ারের প্রাইস ছিল, ফেসবুক বা মেটার শেয়ারের প্রাইস ছিল, তখন মার্ক জুকারবার্গ অ্যানাউন্স করলো কতজনের কোম্পানিকে বাই করতেছে, কতজন জানি, মানে খুব একটা ভাস্ট নম্বর। সেই $90 থেকে আজকে শেয়ারের প্রাইস 300 কি $350। মানে একদিকে ইথিক্যাল জিনিস হইতে পারে, হ্যাঁ কাউকে কোম্পানির থেকে বাই করে দেওয়া উচিত না, না উচিত, হ্যান ত্যান, সেইটাতে গেলাম না। কিন্তু বুঝলাম ব্যাপারটা কি, মানে সাইকেল দিয়ে চলতে থাকে। একটা সময় অর্থনীতির সাইকেল খুব ভালো হয়, প্রচুর হায়ারিং শুরু হয়, আবার একটা সময় সাইকেল ডুবে যায়, সেই হায়ারিং কমতে থাকে, আবার বাড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে, একটা সাইকেলের মতো। বুঝলি? আর এই সাইকেলটা অনেকটা নির্ভর করে স্টক মার্কেটের উপর। বুঝলি? এখন এই সাইকেলটার কোন জায়গায় আমরা আসি এটা বলা খুব কঠিন হয়। তো মেন সোজা বাংলা ভাষায় এইটাই। আবার অ্যান্টি বিজনেস সেন্টিমেন্ট, আমি শুনলাম এই বছর ভারতে, আমাদের দেশে প্রচুর লোক দেশ ছেড়ে চলে গেছে। কেন? ট্যাক্সের রেট বেশি, অনেক সমস্যা। আর কোন দেশে গেছে যেখানে একদম ট্যাক্স নাই? আবুধাবিতে, দুবাইতে গেছে। তো যখন অ্যান্টি বিজনেস সেন্টিমেন্টগুলো বেশি হয় তখন বিজনেস কন্ডিশন খারাপ হয়ে যায়। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিজনেস কন্ডিশন আর মহারাষ্ট্রের বিজনেস কন্ডিশন বা গুজরাটের বিজনেস কন্ডিশন সমান না। অ্যান্টি বিজনেস সেন্টিমেন্টের জন্য বা বিজনেস বিরোধী সেন্টিমেন্টের জন্য সেই স্টেট হোক, সেই দেশ হোক, তার অর্থনীতি সাফার করে। হ্যাঁ, যারা মেন মালিক তারা বেশি কামাই করতেছে, হ্যান ত্যান, ওগুলো আলাদা কথা, কিন্তু বেসিকটা কোন জায়গায় বলতে চাইছি বুঝলাম? আগে 120 টাকা কামাই করতো, 120 টাকা কামাই করে সরকারকে 20 টাকা দিত, হাতে 100 টাকা বাঁচত, 20% ট্যাক্স, তাই হইলো। এখন কোনো কারণে ট্যাক্সের রেটটা 40% কইরা দিছে। তো 40% কইরা দেওয়াতে 120 টাকাই ওর কামাই আছে, কিন্তু মোটামুটি 96 টাকা বা না না সরি, তো 60, 120 10-এ হয় 120, তো 60%, হ্যাঁ মোটামুটি তার কাছে এখন, আগে 20% ট্যাক্স দিত, সেটা 40% হওয়াতে তার কাছে 72 টাকা বাঁচবে, ওই ধরেই মোটামুটি 80 টাকা বাঁচবে। ঠিক আছে, বোঝা গেল সমস্যাটা? এখন তাকে আবার সেম আগের মতো 100 টাকা কামাই করতে এক্সট্রা ক্যাপিটাল ঢালা লাগবে ওই ব্যবসায়। বুঝলাম? মানে আগে কামাই ছিল 120, কামাইটা ট্যাক্স দিয়া 20% ট্যাক্স ছিল, 100 টাকা কামাই হইলো। এখন কথার কথা ট্যাক্স বাইরে হয়েছে 40%। তার ওই সেম 100 টাকা রাখতে তার কিন্তু সেলস বেশি করা লাগবে, তার বেশি ক্যাপিটাল ঢালা লাগবে। বুঝলাম ব্যাপারটা? বুঝলাম। এখন ইন্ডাস্ট্রি ডাইভার্জেন, শোন, 2020 সালে তেলের দাম খুব কমে গেছিল, কারণ তেল কোম্পানিগুলোর স্টক খুব কম রেটে পাওয়া যাইতেছিল। কিন্তু করোনার জন্য লোকজন মরতেছে সরতেছে, সেই মরা সরার কারণে ফার্মা কোম্পানিগুলোর খুব লাভ হয়েছে, বেড নাই, এই নাই, সেই নাই, ফার্মা কোম্পানিগুলো খুব কামাই করছে, ফার্মা কোম্পানিগুলোর স্টক খুব বাড়ছে, তারপরে রেলওয়ে স্টক খুব বাড়ছে। এইরকম না, আবার ওই ফার্মাটা বাড়ছে সেটা কিন্তু পার্মানেন্ট নয় না, আবার সেটা ভাঙ্গাও পড়ছে। তেমনি সবাই ঘরে বসে কাজ করতেছে, আইটি কোম্পানিগুলোর স্টক খুব বাড়ছে, আবার সেটা ভাঙ্গাও পড়ছে। কিন্তু সোজা বাংলা ভাষার কথা হচ্ছে হলো ইন্ডাস্ট্রি সাইকেল পাল্টায়। এখন যেমন সব থেকে এক্সপেন্সিভ সেক্টর বলা যায় গ্রিন লাইটের সেক্টরটা, বা গ্রিন লাইট মানে কি, সোলার সিস্টেমটা, সোলার সেক্টরটা, প্রত্যেকটা স্টকের রেট বেশি। তো বেসিক বুঝাইতে গেলাম,
মানে কি ইন্ডাস্ট্রি ভাগ হয়, মাঝে মাঝে কোনো একটা হট থাকে আরেকটা কোল থাকে, কোনো একটা স্টক প্রচুর বাড়তে থাকে আবার কোনোটা কমতে থাকে। মানে কি বোঝা, বেসিক বোঝা গেল? বুঝলাম। তো এই বিজনেস কন্ডিশন, স্টক বাছা, সাইকেলের কোনটাতে আসি, কোনটাতে অ্যান্টি বিজনেস সেন্টিমেন্ট বেশি, এই জিনিসগুলো আমাকে স্টাডি করা লাগবে, তাই না? হ্যাঁ, স্টাডি তো করা লাগবে। এখন প্রফিট আর ডিভিডেন্ড, যেরকম বিজনেসে প্রফিট হবে সেই রকম ডিভিডেন্ড দিবে, বুঝলি? বুঝলাম, মানে যেরকম বিজনেসে যেরকম ব্যাপারটা সেম জিনিস ডিভিডেন্ডের সাথে, বোঝা গেল? লাস্ট বাট নট দ্য লিস্ট, সিকিউরিটি প্রাইসও একটা সমস্যা। যদি 1927 থেকে 33-এ বোঝা যায়, মোটামুটি পিরিয়ড, এই পিরিয়ডটা বাদ দিয়া সব পিরিয়ডে একটা প্যাটার্ন মোটামুটি ফলো করছে। এখন তো আর প্যাটার্ন নাই, একদিনে ট্রাম্পের পয়েন্ট কত 1000% বাইরে যায়। তো যাই হোক, তো বুঝলাম ব্যাপারটা। সিকিউরিটি প্রাইস কীরকম সমস্যা বলি। আমরা ভাবি যে লোভের জন্য স্টক মার্কেট ভাঙ্গা পড়ে, হ্যান ত্যান। যখন স্টক মার্কেট ছিল না তখন সাউথ সি বাবল হয়েছে। এই বাবলে এখনকার দিনের সবথেকে সেরা মাইন্ড, বা তখনকার দিনের সবথেকে সেরা মাইন্ড স্যার আইজ্যাক নিউটন, যার ফিজিক্সের কনসেপ্টের উপর হাজারো বই লেখা হয়েছে, যার ফিজিক্স আজও পড়ানো হয়, উনি সেই বাবলে টাকা ডুবাইছে। হ্যাঁ, তখন তো এইরকম ফাউন্ডেশন তৈরি হয় না ইকোনমিক্সের, এইরকম হাজারো জিনিস তৈরি হয় নাই, তা সত্ত্বেও লোভ এতটা পুরানা। এবার মিসিসিপি, মানে এগুলা বাবলের ব্যাপারে আমরা ফিউচারে আরও ডিটেলসে পড়বো। বুঝলাম ব্যাপারটা। মেন জিনিস কি, মার্কেট ভাঙবে তখন ভালো মতো যাও কিয়া স্টক কেনো, আবার যখন মার্কেট বাড়বে তখন স্টকগুলো বেচো, এইটাই কাজ, আর কিচ্ছু না। শুনতে সোজা লাগে কিন্তু এইটাই হিউম্যান নেচারের একদম এগেনস্টে। ইমিউন সিস্টেম বানানো লাগবে, ইমনভাবে ব্রেনকে ডিজাইন করা লাগবে যাতে এই জিনিসটা করা সেকেন্ড নেচার হয়ে যায়। কোন স্টকটা ভাঙ্গা পড়তেছে সেটা যাতে কেনার হ্যাবিট হয়ে যায়, বুঝলি? বুঝলাম। তো ধীরে ধীরে হয়ে যাবে, কোনো ব্যাপার না। চল সামারি দেখি এই কয়েকদিনে কী শিখলি। প্রথম জিনিস, কীভাবে সিকিউরিটি অ্যানালিসিস হবি, ফ্যাক্ট ভালো করে কালেক্ট করবি, সিকিউরিটির ফর্ম টর্ম বোঝা লাগবে, অ্যাকাউন্টিং বোঝা লাগবে, কোন কারণে কোনো ব্যবসা বা সাকসেস আছে ফেলিয়ার আছে সেটা বোঝা লাগবে, সিকিউরিটি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স কী বোঝা লাগবে, জেনারেল ইকোনমি কীভাবে কাজ করে বোঝা লাগবে, আর লাস্ট আর নট দ্য লিস্ট হিউম্যান নেচার বোঝা লাগবে, কীভাবে সেটা কাজ করে না করে। যখন এগুলার ব্যাপারে তো দেখলামই কতগুলা টাইপের কর্পোরেশন হয় না হয়, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কী, ভ্যালু কী, সেটার ব্যাপারে জানা লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট 5টা সমস্যা, সেগুলার ব্যাপারে জানা লাগবে। চল ধীরে ধীরে তোর এই 3rd এডিশনটা শেষ করলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে কীভাবে কোনটা আন্ডার ভ্যালু কোনটা ওভার ভ্যালু স্টক খোঁজে বাই করে। চল